নিঃসন্দেহে চীন সূচ থেকে শুরু করে গাড়ি পর্যন্ত সবকিছুই তৈরি করে এবং তা বিশ্বে রপ্তানি করে, কিন্তু তাদের নিজস্ব একটি জিনিসের অভাব রয়েছে যা কেবল আমেরিকার কাছেই আছে। 2 এপ্রিল 2025 আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে মিডিয়ার সামনে একটি খুব বড় রেড কার্ড নিয়ে আসে। সেই রেড কার্ডে কিছু দেশের নাম এবং তাদের ট্যারিফ রেট লেখা ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প একে একে সকল দেশের ট্যারিফ রেট পড়ে শোনান এবং সাথে সাথে বিশ্বজুড়ে আতঙ্কের ঢেউ ছড়িয়ে পড়ে। আমেরিকা সহ সমগ্র বিশ্বের শেয়ার বাজার একদিনে ক্র্যাশ হয়ে যায়, কারণ এটি ছিল একটি খুব বড় যুদ্ধের ইঙ্গিত। এমন একটি যুদ্ধ যেখানে অস্ত্র হবে শক্তি এবং অস্ত্রের গোলাবারুদ হবে অর্থ। হ্যাঁ, আমরা এটাকে ট্রেড ওয়ার বা ট্যারিফ ওয়ারও বলতে পারি। ডোনাল্ড ট্রাম্প এমন একটি ইনডাইরেক্ট চাল চালে যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাণিজ্যিক দেশ চীনকে নাজেহাল করে দিতে পারে। যদি এই বাণিজ্যিক যুদ্ধ হয় তবে কার পাল্লা এতে ভারী হবে, চীন নাকি আমেরিকা? এই বিষয়টি সঠিকভাবে বুঝতে হলে আমাদের প্রথমে ট্যারিফ সম্পর্কে জানা উচিত। বেশিরভাগ মানুষই এটা জানেন যে ট্যারিফ হলো অন্য দেশের উপর আরোপিত একটি কর, কিন্তু বাস্তবে এটি এক ধরনের ইম্পোর্ট ডিউটি যা শুধুমাত্র আমেরিকায় আমদানি করা পণ্যের উপর আরোপিত হবে। অর্থাৎ আমেরিকা যদি ভারতের উপর 26% শুল্ক আরোপ করে থাকে, তাহলে এর অর্থ হলো ভারত থেকে আসা পণ্যের উপর আমেরিকা 26% কর আরোপ করবে। এইভাবে ডোনাল্ড ট্রাম্পের তালিকা অনুসারে পাকিস্তানের উপর 29% শুল্ক আরোপ করা হয় এবং তালিকা সব থেকে উপরে ছিল চীনের নাম, যার উপর 34% শুল্ক আরোপ করা হয়েছিল। যদিও ট্যারিফ বা ইম্পোর্ট ডিউটি লাগানো অস্বাভাবিক কিছু নয়। এই তালিকাটি দেখলে ভারত ইতিমধ্যে আমেরিকার উপর 52%, পাকিস্তানের 58% এবং চীনের উপর 67% শুল্ক আরোপ করেছে। ট্যারিফের সুবিধা যে কোনো দেশের পণ্যের উপর কর আরোপ করে অর্থ উপার্জন করা নয়, বরং এটি স্থানীয় শিল্পকে বাঁচানোর একটি উপায়। উদাহরণস্বরূপ হার্লে ডেভিডসন, যা আমেরিকার মোটরসাইকেলের একটি প্রিমিয়াম ব্র্যান্ড। যখন এই বাইকটি আমেরিকা থেকে ভারতে আসে, তখন ভারত সরকার এর উপর 100% কর আরোপ করে। ধরুন হার্লে ডেভিডসনের যে কোনো মডেলের দাম 1.5 লক্ষ টাকা, এবং যদি ভারত এর উপর কর আরোপ না করত, তাহলে এই বাইকটি ভারতের স্থানীয়ভাবে তৈরি রয়্যাল এনফিল্ডের মতন একই দামে পাওয়া যেত। তাহলে এখন যখন গ্রাহকরা এই দুটি বাইকই একই দামে পাবেন, তখন সবাই আমেরিকান ব্র্যান্ডের বাইক কিনতে পছন্দ করবেন। এর ফলে ভারতের স্থানীয় বাইক শিল্পের অনেক ক্ষতি হবে। সেই কারণেই বাইরে থেকে আসা বাইকগুলিকে ইচ্ছাকৃতভাবে দামি করে তোলা হয় ট্যারিফ বা ইম্পোর্ট ডিউটি আরোপ করে। এর বেশ কিছু সুবিধা রয়েছে। এটির ফলে স্থানীয় শিল্প ভালো করে চলতে থাকে এবং দ্বিতীয়ত বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হয়। কারণ স্পষ্টতই যে কোনো আমেরিকান বাইক আমদানি করা হলে ঘুরে ফিরে আমেরিকায় মার্কিন ডলার পাঠাতে হবে এবং এই মার্কিন ডলার ভারতের বৈদেশিক মুদ্রার সঞ্চয় হ্রাস করবে। এখন যেহেতু আমেরিকার ট্যারিফ লাগিয়েছে, এর অর্থ হলো অন্যান্য দেশ থেকে আমেরিকায় যে পণ্যগুলি যায় সেগুলির ওপর সেখানে কর আরোপ করা হবে এবং আমেরিকায় সেই জিনিসগুলির দাম বেড়ে যাবে, যার কারণে আমেরিকায় তাদের বিক্রি কমে যাবে এবং লোকেরা সেখানে স্থানীয়ভাবে তৈরি পণ্য কিনতে চাইবে। উদাহরণস্বরূপ ভারত এবং পাকিস্তানের কাপড় আমেরিকান বাজারে যায় এবং বিক্রি হয়, তবে এই কাপড় সেখানে তৈরিও করা যেতে পারে। ট্যাক্স লাগানোর ফলে ভারত ও পাকিস্তানের টেক্সটাইল শিল্পের বিক্রি কম হতে দেখা যাবে। ট্রাম্পের আরোপিত শুল্কের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যেই দেশ, সেটি হলো চীন। তবে এটাও বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে চীনকেই টার্গেট করতে চেয়েছিল। এটির মূল কারণ হলো 2000 সাল পর্যন্ত আমেরিকার পণ্য সারা বিশ্বে বিক্রি হতো। চীনের এখন যেই স্ট্যাটাস রয়েছে, আমেরিকারও আগে একই স্ট্যাটাস ছিল, কিন্তু সময়ের সাথে সাথে চীন কেবল আমেরিকা নয়, সমগ্র বিশ্বের ব্যবসা দখল করে নিয়েছে, যার কারণে ক্ষুদ্রতর থেকে ক্ষুদ্রতম জিনিসও এখন চীনে তৈরি হয় এবং বিশ্বের প্রতিটি কোণে কোণে তার রপ্তানি করা হয়। সস্তা শ্রমের কারণে চীন যে কোনো পণ্য এত সস্তায় পায় যে আন্তর্জাতিক বাজার মূল্যের সাথে সহজেই প্রতিযোগিতা করতে পারে। বিশ্বব্যাপী যদি দেখা যায়, চীন তার পণ্যের কারণে প্রায় সমগ্র বিশ্বে তার আধিপত্য বিস্তার করেছে এবং স্থানীয় শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। শুধুমাত্র যদি আমেরিকা ও চীনের মধ্যে বাণিজ্যের দিকে তাকানো হয়, তাহলে 2000 সালে আমেরিকা চীন থেকে $80 বিলিয়ন মূল্যের পণ্য আমদানি করেছে এবং একই বছরে চীন আমেরিকা থেকে $10 বিলিয়ন মূল্যের পণ্য আমদানি করেছিল। এখন 2025 সালে অবস্থা এমন যে আমেরিকা প্রতি বছর চীন থেকে $440 বিলিয়ন মূল্যের পণ্য আমদানি করে, যেখানে চীন আমেরিকা থেকে মাত্র $145 বিলিয়ন মূল্যের পণ্য আমদানি করে। ডোনাল্ড ট্রাম্প বলে যে এই বাণিজ্য সমান হওয়া উচিত, অর্থাৎ যদি আমরা চীন থেকে $440 বিলিয়ন পণ্য কিনি,
তাহলে চীনেরও এই একই পরিমাণ পণ্য কেনা উচিত। কিন্তু এখানে $295 বিলিয়ন পার্থক্য রয়েছে এবং এই পার্থক্যকে ট্রেড ডেপ্রিসিয়েশন বা বাণিজ্যিক ঘাটতি বলা হয়। এই বাণিজ্যিক ঘাটতি কমাতে বা সমান করতে ডোনাল্ড ট্রাম্প চীনকে নিশানা করেছে। এর ফলে চীন থেকে আসা পণ্যের দাম, যার মধ্যে বেশিরভাগই স্মার্টফোন, তার দাম আমেরিকাতে অনেকটাই বেড়ে যাবে এবং সেই স্মার্টফোনগুলিতে, বিশেষ করে অ্যাপেলের আইফোন, যা আসলে একটি আমেরিকান প্রোডাক্ট কিন্তু তৈরি হয় চীনে, যখন এই প্রোডাক্ট চীন থেকে আমদানি করায় এই পণ্যগুলি ব্যয়বহুল হয়ে যাবে, তখন এই ইন্ডাস্ট্রিগুলি চীনে শেষ হয়ে আমেরিকায় শিফট হবে। আর ডোনাল্ড ট্রাম্প এটাই চায়। আপনি শুধু এটাই দেখুন যে আমেরিকার টেক জায়ান্ট অ্যাপেলের সমস্ত পণ্য, তা আইফোন থেকে অ্যাপেল ওয়াচ পর্যন্ত, বেশিরভাগই চীনে তৈরি হয়। এছাড়াও টেসলার গাড়ি, ডেল এবং এইচপি ল্যাপটপ, নাইকি এবং স্কেচার্সের জুতো, লজিটেক এবং গোপ্রোর অ্যাক্সেসরিজ, ব্ল্যাক অ্যান্ড ডেকার এবং স্ট্যানলির সমস্ত প্রোডাক্ট, এমনকি মেটাল এবং হ্যাসপ্রোর মতন আমেরিকান কোম্পানিগুলির খেলনাও চীনে তৈরি হয়। যদি এই সমস্ত কোম্পানিগুলি চীনে তাদের কারখানা বন্ধ করে আমেরিকায় ফিরে আসে, তাহলে আমেরিকাকে প্রতি বছর চীন থেকে প্রায় $200 বিলিয়ন মূল্যের পণ্য আমদানি করতে হবে। তবে অবশ্যই আমেরিকা একদিক থেকে লাভবান হবে, কিন্তু আমেরিকার উৎপাদন খরচ বেশি হওয়ার কারণে এই পণ্যগুলির দাম আরও বেড়ে যাবে এবং শেষ পর্যন্ত এই কোম্পানিগুলি ক্ষতির সম্মুখীন হবে। কিন্তু এইসব দেখে যা মনে হচ্ছে, ট্রাম্প চীনের মনোপলি যে কোনো মূল্যে ভাঙতে চায়, এমনকি তাতে যদি তাদের নিজেদেরও ক্ষতি হয় তবুও। অন্যদিকে চীনও চায় না যে এটা ঘটুক এবং সেই কারণেই ট্রাম্প যখন চীনা পণ্যের উপর কর বৃদ্ধি করে, তখন চীনও আমেরিকান পণ্যের উপর আরও কর আরোপ করে এবং এই বিষয়টি একটি বাণিজ্যিক যুদ্ধের আকার নিচ্ছে বলে মনে করা হচ্ছে। না চীনা রাষ্ট্রপতি পিছু হটছে আর না ডোনাল্ড ট্রাম্পের পিছু হটার কোনো ইচ্ছা আছে। দুই দেশই একে অপরের উপর এত ট্যাক্স লাগিয়েছে যে চীন থেকে যদি কিছু $10 আসে, তাহলে এখন তার দ্বিগুণ দামে আসতে শুরু করবে এবং চীনেও পরিস্থিতি ঠিক একই রকম হবে। তবে এখানে আমাদের দেখতে হবে যে এই দুই শক্তির মধ্যে কার পাল্লা ভারী। ট্রেড ওয়ারে যে বেশি দিন টিকে থাকবে সেই জিতবে। দেখতে গেলে আমেরিকা বেশিরভাগ টেক আইটেমস চীন থেকে আমদানি করে, অর্থাৎ মোবাইল, ল্যাপটপ, ইলেকট্রনিক্স ও খেলনা। এমনকি যদি এই পণ্যগুলি কিছু সময়ের জন্য আমেরিকা আমদানি না করে, তবে এটি আমেরিকার জন্য খুব একটা ক্ষতি হবে না। অথবা যদি পণ্যগুলি অন্য কোনো দেশ থেকে আমদানি করা হয়, তবে সর্বাধিক সেগুলি একটু ব্যয়বহুল হবে। তবে চীন আমেরিকা থেকে এমন একটি জিনিস আমদানি করে যা ছাড়া চীনের পক্ষে টিকে থাকা খুবই কঠিন। হ্যাঁ, এই পণ্যটি সম্ভবত আগামী মাসগুলিতে চীনের জন্য একটি বড় সমস্যা তৈরি করতে পারে। আসুন তাহলে জেনে নিই। চীনের মোট জনসংখ্যা 141 কোটি, যার অর্থ আমেরিকান জনসংখ্যার চেয়ে 315% বেশি। এই বিশাল জনসংখ্যাকে খাওয়ানোর জন্য স্পষ্টতই আরও বেশি খাদ্যের প্রয়োজন এবং সবচেয়ে মৌলিক জিনিসগুলি হলো গম এবং চাল। কিন্তু সমস্যা হলো চীনের মোট জমির মাত্র 13% কৃষি জমি রয়েছে, যার অর্থ প্রতিটি চীনা নাগরিকের জন্য মাথাপিছু মাত্র 0.23 একর জমি রয়েছে। এই জমিতে বেশিরভাগ ক্ষেত্রেই গম এবং ধান চাষ করা হয়, যাতে মৌলিক খাদ্যদ্রব্য বাইরে থেকে আমদানি করতে না হয়। কিন্তু এগুলো তো শুধু মৌলিক জিনিস। চীনে প্রচুর পরিমাণে শুয়োরের মাংস খাওয়া হয়, এতটাই যে চীন বিশ্বের বৃহত্তম শূকর উৎপাদনকারী দেশ। 2024 সালের রেকর্ড অনুসারে চীনে 40 কোটিরও বেশি শূকর রয়েছে, যার অর্থ আমেরিকার জনসংখ্যার চেয়েও চীনের শূকরের সংখ্যা বেশি। সমগ্র বিশ্বের পর্ক কনজাম্পশন একদিকে এবং চীনের একদিকে। এখন এটাও স্পষ্ট যে এই 40 কোটি শূকরের খাওয়ার জন্য তো কিছু প্রয়োজন, যার জন্য তাদের ভুট্টা দেওয়া হয় সুগারের জন্য এবং প্রোটিনের জন্য সয়াবিন দেওয়া হয়। এদের খাদ্যে 60% ভুট্টা এবং 40% সয়াবিন থাকে। 80% ভুট্টাই চীনে উৎপাদিত হয়, বাকি 20% ইউক্রেন থেকে আমদানি করতে হয়। কিন্তু সয়াবিন এমনই একটি পণ্য যা শুধুমাত্র আমেরিকা এবং ব্রাজিল থেকে আমদানি করা হয়। প্রতি বছর চীন শূকরের খাবারের জন্য আমেরিকা থেকে প্রায় 50 মিলিয়ন টন সয়াবিন আমদানি করে। এছাড়া অন্য কোথাও থেকে এই পণ্যটি আমদানি করা খুবই কঠিন, কারণ সয়াবিন এমন একটি ফসল যার উৎপাদন কৃষকদের খুব বেশি লাভ দেয় না। 1 একরে মাত্র 1500 কেজি সয়াবিন উৎপাদন করা সম্ভব। সেখানে যদি ভুট্টার কথা বলা হয়, তাহলে 1 একরে 6000 কেজি। এই ফসল শুধুমাত্র সেখানেই হতে পারে যেখানে কৃষি জমি অনেক বেশি ও অনেক বড়, যেমন আমেরিকা। কারণ আমেরিকার জনসংখ্যা অনেক কম এবং জমি অনেক বেশি। একজন আমেরিকান শহুরে ব্যক্তি প্রায় 1.25 একর জমি পান, যা একজন চীনা শহুরে ব্যক্তির তুলনায় 400% বেশি। তাই আমেরিকা কেবল তার খাদ্য চাহিদা নিজেই পূরণ করে না, এরপরেও এত জমি অবশিষ্ট থাকে যে সেখানে সয়াবিন চাষ করা হয় এবং তা চীনে রপ্তানি করা হয়।
চীন ইতিমধ্যে এই বিপত্তি বুঝতে পেরেছিল এবং তারা খাদ্যের মধ্যে বিকল্প জিনিস যোগ করেও দেখেছে, যেমন ক্যানোলা সিডস। এগুলো সয়াবিনের তুলনায় অনেক সস্তা, কিন্তু এগুলোর হজম ক্ষমতাও কম, তাই বেশি খাবার দিতে হয়, যার অর্থ মোট খরচ আসলে বেশিই হয়। তারা চীনা বাদাম বা সানফ্লাওয়ার মিলও খাইয়ে চেষ্টা করেছে, কিন্তু এগুলিতে সয়াবিনের মতন প্রোটিন থাকে না, যার জন্য অতিরিক্ত পরিপূরক দিতে হয়, যার দাম অনেক বেশি। বর্তমানে চীনে একটি নতুন পরীক্ষা চালানো হচ্ছে, যেখানে পোকামাকড় চাষ করা হবে এবং তারপর সেই পোকামাকড়গুলিকে শূকরকে খাওয়ানো হবে, যা শূকরের প্রোটিনের চাহিদা পূরণ করবে। কিন্তু বর্তমানে এই এক্সপেরিমেন্টটিও টেস্টিং ফেজে রয়েছে। এছাড়াও চীন একটি বাণিজ্য উদ্বৃত্ত দেশ, যার অর্থ এখানে উৎপাদিত সমস্ত জিনিস কেবল চীনই ব্যবহার করতে পারে না। তাদের টিকে থাকার জন্য যে কোনো মূল্যে বিশ্বের কাছে তাদের পণ্য বিক্রি করতে হবে। বাণিজ্য উদ্ধৃত অর্থনীতির সবচেয়ে বড় অসুবিধা হলো তাদের হারানোর অনেক কিছু থাকে। অন্যদিকে আমেরিকা, যা এখন কনজিউমের একটি বাজারে পরিণত হয়েছে, চীন থেকে না হলেও তাদের কেনার জন্য অনেক বিকল্প রয়েছে। চীন থেকে না হলেও অন্য কোথা থেকেও তারা তাদের পণ্য কিনে চাহিদা পূরণ করতে পারবে। ডোনাল্ড ট্রাম্প তার আগে টেনিয়ারেও চীনের উপর শুল্ক আরোপ করেছিল এবং তাতেও স্পষ্টভাবে দেখা গিয়েছিল যে চীন খেলা হেরে যাচ্ছে, এবং এবারও একই রকম প্রত্যাশা রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কাছে এমন সব কার্ড আছে যা দিয়ে তিনি চীনকে ব্ল্যাকমেল করতে পারেন, এবং সম্ভবত চীন এটি সম্পর্কে ভালোভাবেই অবগত। এই ভিডিওটি তৈরির সময় পর্যন্ত খবর এসেছে যে ট্রাম্প 90 দিনের জন্য অন্যান্য সমস্ত দেশের উপর ইম্পোর্ট ডিউটি বন্ধ করে দিয়েছে, কিন্তু চীনের উপর ট্যারিফ 125% পর্যন্ত বাড়িয়েছে, যার থেকে প্রমাণিত হয় যে ট্যারিফস আসলে কেবল চীনের জন্যই আরোপ করা হয়েছিল। এই পুরো বিষয়ে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে আমাকে জানান, এবং আপনারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য।